আজকে ইংরেজির একটা দারুণ ফান্ডামেন্টাল ক্লাস করব। ভিডিওটা একটু লম্বা হবে। প্রথম 30 মিনিট আপনি একটি ইংরেজি বাক্য তৈরি করতে পারবেন না, কিন্তু আমি কথা দিলাম 30 মিনিট আমার লেকচার শোনার পরে আপনি হাজারো ইংরেজি বাক্য, শুদ্ধ বাক্য আপনি তৈরি করতে পারবেন। আপনার মনে যা আসে সেটাকে আপনি ইংরেজিতে শুদ্ধভাবে বলতে পারবেন। তো যেহেতু আপনার এত বড় একটা স্কিল কিংবা এত বড় একটা দক্ষতা আপনার এই 30 মিনিটের মধ্যে আমি গড়ে তুলব, সুতরাং অবশ্যই আপনার এই 30 মিনিট খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে হবে। তো আমি আর কথা বাড়াচ্ছি না, মূল আলোচনায় চলে যাচ্ছি। দেখুন, আপনি ছোটবেলায় যখন অঙ্কের বিষয়টা আপনার মার কাছ থেকে জানা কিংবা আপনার মা যখন আপনাকে বোঝানো শুরু করেছিল, প্রথমে আপনাকে শিখিয়েছিল 0 থেকে 9 পর্যন্ত যে অঙ্কটা আছে কিংবা ডিজিটগুলো আছে। তো একটু খেয়াল করুন তো, এই 0 থেকে 9 মাত্র 10টা অঙ্ক দিয়ে কিংবা ডিজিট দিয়ে আপনি পুরো অঙ্কটাকে শেষ করে ফেলেছেন। কিংবা আপনি লক্ষ লক্ষ সংখ্যা কিংবা কোটি হোক কিংবা তার উপরও অনেক সংখ্যা কিংবা সম্পূর্ণ সংখ্যা আপনি এটা দিয়ে কাভার দেন। তো ইংরেজিতেও এরকম মাত্র 4টা রুলস আছে যেটা দিয়ে ইংরেজি গ্রামারের সমস্ত গ্রামারটাকে কাভার করা হয়। তো আমরা করি কি, যে আমরা মুখস্থ করি, আমরা মুখস্থ করে যে এটার বাংলা হলে এটা ইংলিশ হবে, এটা আসলে সঠিক মাধ্যম নয়। এই জন্য আমরা দেখা যাচ্ছে অনার্স মাস্টার্স কমপ্লিট করেও আমরা শুদ্ধভাবে ইংরেজিতে কথা বলতে পারি না, কারণ আমাদের সমস্ত কিছু মুখস্থ নির্ভর। তো ঠিক তেমনি যেমনটি আপনি 0 থেকে 9 পর্যন্ত শিখে অঙ্ক করতে শুরু করেন, প্রথমে 0 থেকে 9 না জেনে আপনি নিশ্চয়ই অঙ্ক করতে যান না, যোগ বিয়োগ হোক গুণ ভাগ হোক কিছুই করতে যান না। তো এই 4টা রুলস বাদে কেউ যদি গ্রামার শিখতে যায়, তখন তার হয় কি, ওই গ্রামারের যে অজস্র গ্রামার আছে সেটার মাঝখানে সে ডুবে যায়। তো আজকে আপনাকে আমি সেই জিনিসটাই তৈরি করব। তো 4টা রুলসের প্রথম রুলসটা কি দেখুন। প্রথম রুলসটা হলো হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্বটা আপনাকে শিখতে হবে। এই হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম হলো কি জানেন? এই ভি অন মানে প্রেজেন্ট ফর্ম, হ্যাভ হ্যাজ প্রেজেন্ট ফর্ম, হ্যাড হচ্ছে পাস্ট ফর্ম এবং হ্যাড হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। এবার দেখুন, ভি অন মানে প্রেজেন্ট ফর্ম, V2 মানে পাস্ট ফর্ম এবং V3 মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। আমরা সংক্ষেপে পুরো ক্লাসে কিংবা এর পরবর্তীতে আপনি যখন ইংরেজি শিখবেন তখন প্রেজেন্ট ফর্মকে ভি অন হিসেবে বলবেন, পাস্ট ফর্মকে আপনি V2 হিসেবে এবং পাস্ট পার্টিসিপলকে আপনি V3 হিসেবে ধরে নেবেন। তো দেখুন, আপনি এই হ্যাভ ভার্বের যে প্রেজেন্ট ফর্ম হ্যাভ হ্যাজ, পাস্ট ফর্ম হ্যাড, পাস্ট পার্টিসিপল হ্যাড, এই ভার্বের পরে আপনি কখনোই পাস্ট পার্টিসিপল মানে ভার্বের 3 নম্বর ফর্ম ছাড়া ব্যবহার করতে পারবেন না। দেখুন, এই নিয়মটা সমস্ত জায়গায়, ইংরেজি সমস্ত জায়গায় সেম, তাহলে এটা আলাদাভাবে মনে রাখার কোনো দরকার নেই। কিরকম আপনাকে আমি উদাহরণ দিই। ধরেন আপনি দেখেন সবসময় বলছেন আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, দেখেন না 3 নম্বর ফর্ম আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, কিন্তু আপনি কি কখনো বলেন আই হ্যাভ ডিড দ্য ওয়ার্ক? কখনো বলেন না, এটা হয় না, অর্থগত গ্রামার কোনো দিক দিয়ে এটা যায় না। কিংবা আপনি বলেন না হি হ্যাজ ডু দ্য ওয়ার্ক, এটাও বলেন, আপনি বলেন হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। তার মানে আপনার বলতে হবে আমি কাজটি করেছি, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। কিংবা আপনি বলবেন যে হি হ্যাড গান দ্যাট, I have seen a bird, I have known the matter কিংবা known the anything। তাহলে দেখুন, এই হ্যাভ ভার্ব ব্যবহার করলে এরপরে যে ভার্বটা ব্যবহার হবে তার ভিত্তি ছাড়া আপনি দিতেই পারবেন। এখানে আপনার ব্রেন লক, ব্রেন এটা নিয়ে চিন্তাই করবে না, ব্রেন এখানে রিল্যাক্স। দ্বিতীয় নম্বর রুল হলো মডাল অক্সিলারি। মডাল অক্সিলারি কোনগুলো? ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, উইল, উড।
মডাল অক্সিলারি আরো আছে, আমরা ধরে নিলাম এই কয়টাই। তো মডাল অক্সিলারি পরে যদি আপনি কোনো ভার্ব দেন সেটার বেস ফর্ম ছাড়া হবে না। দুনিয়ার যে কোনো বাক্যে, ইংরেজি বাক্যে আপনি মডাল অক্সিলারি পরে বেস ফর্ম দিবেন না, এটা হতে পারে না। আমাদের সবার একটা ভুল ধারণা যে বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্ম এক। আমরা অনেকে বলে থাকি যে মডাল অক্সিলারি পরে প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয়, কিন্তু প্রেজেন্ট ফর্ম না, এটা বেস ফর্ম হয়। এখন আপনার প্রশ্ন থাকতেছে তাহলে বেস ফর্মটা কি? আপনি তো বললেন এটা প্রেজেন্ট ফর্ম, এটা পাস্ট ফর্ম, এটা পাস্ট পার্টিসিপল, তাহলে বেস ফর্মটা কি? দেখুন, বেস শব্দের অর্থ কি? বেস শব্দের অর্থ হলো ভিত্তি, যেখান থেকে সমগ্র কিছুর উৎপত্তি হয়। দেখুন তো, আপনি ডু ভার্ব, ডু ধরেন একটা ভার্ব, এই ডুর সাথে আপনি আপনার অর্থের প্রয়োজনে কখনো ডাস করেন, ইয়ের যুক্ত করেন, কখনো আপনি আইএনজি যুক্ত করেন, কখনো আপনি এটার পাস্ট ফর্ম ব্যবহার করেন, কখনো এটি পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করেন। কিন্তু এই সমস্ত ভার্বগুলোর নাম কি? ডু ভার্ব না? তাহলে এই ডুটা হচ্ছে বেস ফর্ম। তাহলে দেখুন, এখন ডু ভার্বটা আবার প্রেজেন্ট ফর্মও হয়। এখন এই জায়গায় মানুষ ভুলটা করে। দেখুন, প্রেজেন্ট ফর্মের যখন হয় তখন সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, আপনি সেটা আপনার প্রয়োজনে গ্রামারের জন্য আপনি হি ডাজ দ্য ওয়ার্ক করেন না। কিন্তু যদি কোনোটার বেস হয়, ওই ভার্বের সাথে ইএসও যোগ করা যাবে না, আইএনজিও যোগ করা যাবে না, ওটার পাস তো হবেই না, পাস পার্টিসিপল তো হবেই না। তার মানে এই জন্য দেখেন, আমি বলি আই ক্যান ডু দ্য ওয়ার্ক, কখনো আমি বলি না হি ক্যান ডাজ দ্য ওয়ার্ক, সম্ভবই না। ইংরেজির যে কোনো বাক্যে আপনি মডালের পরে বেস ছাড়া ব্যবহার করতে পারবেন না, ইম্পসিবল। আরেকটা উদাহরণ দিই, ধরেন এই দেখেন, হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম কি? হ্যাভ হ্যাজ না, দুইটা। তাহলে যদি প্রেজেন্ট ফর্মে বসতো তাহলে তো আমি বলতাম আই ক্যান হ্যাভ এ কাপ অফ টি, আমি এক কাপ চা নিতে পারি কিংবা খেতে পারি। এখন এটা কিন্তু আমরা বলি, কিন্তু আমরা কখনো বলি না আই ক্যান কিংবা হি ক্যান হ্যাজ এ কাপ অফ টি, এটা কখনো বলা সম্ভব না। কেন? এই সমগ্র হ্যাভ ভার্বের উৎপত্তি কি? হ্যাভ ভার্ব। সুতরাং এই সব ভার্বের বেস ফর্ম হলো হ্যাভ। তাহলে যদি প্রেজেন্ট ফর্মে ব্যবহার করা যেত তাহলে তো আমি ব্যবহার করতে পারতাম আই ক্যান হ্যাজ এ কাপ অফ টি, এটা বলতে পারি? ইম্পসিবল। মোট কথা, মডাল অক্সিলারি ব্যবহার করবেন, এরপরে আপনি বেস ফর্ম ব্যবহার করবেন না, এটা হতে পারে না। ইভেন ওই বেস ফর্মের সাথে এস বাই এস যুক্ত হয় না। পার্থক্য দেখেন, বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্মের মধ্যে পার্থক্য হচ্ছে প্রেজেন্ট ফর্মের সাথে আপনি চাইলে সাবজেক্ট অনুসারে আপনি যখন এস বাই এস ডিমান্ড করে তখন এস বাই এস যোগ করতে পারেন, কিন্তু সাবজেক্ট যাই হোক না কেন আপনি বেস ফর্মের সাথে কখনোই এস বাই এস তো দূরে থাক আর কিছুই যোগ করা যাবে না। যেমন আমি উদাহরণ দিচ্ছি, I can go there, I may see a bird, I might know it, তাই না? দেখেন সমগ্র জায়গায় এটা দেখেন, যখন এস বাই এস কিংবা অন্য কোনো কিছু করানো হয় তখন এই প্রেজেন্টটাকেই বেজ বলা যায়, কিন্তু প্রেজেন্টের সাথে আমি এস বাই এস যুক্ত করতে পারি, কিন্তু বেজের সাথে আর সম্ভব নয়। তাহলে সমগ্র জায়গায় এই মডেল ব্যবহার করলে এরপরে বেস ছাড়া ব্যবহার করা যাবে না। 2 নম্বর রুল শেষ। দেখুন, মাত্র 4টা রুলসের 2টা রুলস অলরেডি কভার করে ফেলছেন। প্রথম রুলসটা কি বললাম? হ্যাভের পরে পাস্ট পার্টিসিপল ছাড়া বসবে না, দুনিয়ার কখনো না, কোথাও না, যদি ইংরেজি বাক্য বলতে চান। আর মডেল ব্যবহার করবেন, এরপরে আপনি বেস ছাড়া ব্যবহার করবেন, এটা হতেই পারে না। এবার যাই 3 নম্বর এবং 4 নম্বর রুলস। দেখুন, পরের 2টা রুলস হলো বি ভার্বের উপর নির্ভর করে। এখন বি ভার্ব কোনগুলো? আমরা বি ভার্বের প্রেজেন্ট রূপ হিসেবে জানি am is are, পাস্ট ফর্ম হলো was were এবং পাস্ট পার্টিসিপল হলো been। দেখুন, আমি অজস্র স্টুডেন্টদের জিজ্ঞেস করেছি যে বি ভার্ব কাকে বলে। ওরা বলে am is are, was were, have has। দেখুন, have has কিন্তু বি ভার্ব না, have has তো have ভার্ব, আর বি ভার্ব হচ্ছে am is are, was were এবং এর পাস্ট পার্টিসিপল হচ্ছে been। এখানেই আপনি দেখতে পাচ্ছেন। এবং এই বি হচ্ছে এর বেস ফর্ম, তাই না? তাহলে প্রেজেন্ট ফর্ম হচ্ছে am is are, was are হচ্ছে পাস্ট, বিন হচ্ছে পাস্ট পার্টিসিপল এবং বি নিজেই হচ্ছে বেস ফর্ম। কেন? এই ভার্বগুলোর নাম কি? বি ভার্ব।
তাহলে বি ভার্ব হচ্ছে এদের ভিত্তি। তাহলে যদি একটু সহজে বলি, দেখেন আপনি ধরেন মডেলের পরে কোনো বি ভার্ব ব্যবহার করবেন, করতেই পারেন। সেক্ষেত্রে দেখেন আই ক্যান বি এ ডক্টর, আমি একটা ডাক্তার হতে পারি, এটা ছাড়া ব্যবহার করতে পারেন? যদি প্রেজেন্ট ফর্মে ব্যবহার করা যেত তাহলে তো বলতেন আই ক্যান অ্যাম এ ডক্টর। কখনো বলা সম্ভব? ইম্পসিবল, সম্ভবই না। তাহলে দেখুন আমি 3 নম্বর এবং 4 নম্বর রুলসটা এখনো বলিনি, এটা বি ভার্ব রিলেটেড। এটা দুইটা রুল। বি ভার্বের পরে যদি কোনো ভার্ব বসে দুইটা চেহারা হতে পারে, না হলে তার সাথে আইএনজি হবে, না হলে সেটার পাস্ট পার্টিসিপল হবে। এই দুইটার ব্যতীত আর কিছুই হতে পারে না। এখন আপনার প্রশ্ন জাগে, তাহলে কখন আইএনজি হবে, কখন ভিত্রি হবে? এটা একটা ভ্যালিড কোশ্চেন। এখন দেখেন আমি এটা একটু দেখে আসি। যদি কোনোটা অ্যাক্টিভ হয়, যদি ভয়েসটা কিংবা সেন্টেন্সটা যদি অ্যাক্টিভ হয়, তাহলে এস বি ভার্বের পরে আইএনজি হবে। যেমন আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। যেমন আমি আপনাকে পড়াচ্ছি, আই অ্যাম টিচিং ইউ, আপনি আমার কাছ থেকে শিখতেছেন। কি বলবেন? ইউ আর লার্নিং ফ্রম মি, আমার থেকে আপনি শিখতেছেন। আপনি ধরেন এই ভিডিওটা দেখতেছেন খেতে খেতে, তখন কি বলবেন? আই এম ইটিং রাইস। আপনি মুভি দেখতেছেন, কি বলবেন? আই এম ওয়াচিং মুভি। তাহলে বি ভার্বের পরে একটা ভার্ব বসাবেন, সেটা অ্যাক্টিভ হলে আইএনজি ছাড়া হবে না তার সাথে। তাহলে ধরেন পরের রুলসটা কি? বি ভার্বের পরে প্যাসিভ হলে ভিত্রি হয়। এখন ধরেন রাইস ইজ ইটেন বাই আজ, দেখেন ভাত আমাদের দ্বারা খাওয়া হয়, তাই না? তাহলে দেখেন ইজ ইটেন, ইজের পরে আপনি কি দিয়েছেন? ভিত্রি দিয়েছেন না? ইট অ্যাট ইটেন, ভিত্রি দিয়েছেন না? এখন আপনার এখন একটা প্রশ্ন জাগতে পারে যে আমি তো অ্যাক্টিভ প্যাসিভে বুঝি না। দেখুন অ্যাক্টিভ প্যাসিভ বোঝার হচ্ছে সবচেয়ে সহজ মাধ্যম হলো, অ্যাক্টিভ মানে আপনি যে কাজ নিজে করেন, তাই না? প্যাসিভ মানে হচ্ছে নিজে করে না, প্যাসিভ মানে অ্যাক্টিভ না, সহজ কথা, অপোজিট। তো ধরেন আপনি লেখাপড়া বন্ধ দিয়েছেন, আপনার মা বাবা আপনাকে কি বলে? তোমার লেখাপড়ায় তুমি অ্যাক্টিভ না কেন? তার মানে কি? আপনি নিজেই লেখাপড়া করতেছেন না কেন? তো এই বাক্যটা একটু খেয়াল করেন তো, আই অ্যাম ইটিং রাইস, ভাত কে খাচ্ছে? আই না, সাবজেক্ট আই না, আমিই খাচ্ছি না। তাহলে আইটা সাবজেক্টটা এখানে অ্যাক্টিভ, ওই খাওয়ার কাজ ও নিজেই করে, সুতরাং এটা অ্যাক্টিভ। তাহলে আপনি বুঝে গেলেন অ্যাক্টিভ হলে বি ভার্বের পরে আইএনজি ছাড়া হতেই পারে না কোনো ভার্ব বসলে। তাহলে আই অ্যাম ইটিং রাইস, আই এম টকিং ইন ফ্রন্ট অফ ইউ, যে আপনি, আপনার সামনে আমি কথা বলতেছি, তাই না? এবার ধরেন এখানে দেখেন রাইস ইজ ইটেন বাই আজ, যে ভাত আমাদের দ্বারা খাওয়া হয়। এখন সাবজেক্ট হলো রাইস, রাইস কি নিজে খায়? ভাত তো খাওয়া হয়, ভাত তো নিজে খায় না, ও প্যাসিভ, ও অ্যাক্টিভ নেই। এখন আর একটা প্রশ্ন জাগতে পারে যে স্যার আপনি বলতেছেন যে এখানে তো অর্থ জেনে জেনে বুঝতে হবে যেটা অ্যাক্টিভ না প্যাসিভ, তাহলে আমি তো সব ওয়ার্ডের কিংবা বাক্যের অর্থ জানি না, তখন আমি কিভাবে বুঝবো? চোখ বন্ধ করে বি ভার্বের পরে ভিত্রি ছাড়া, বি ভার্বের পরে মেইন ভার্বের ভিত্রি ছাড়া দুনিয়াতে কোনো প্যাসিভ হওয়া সম্ভব না। একটাই রোজ, যদি বি ভার্বের পরে মেইন ভার্বের ভিত্রি থাকে, চোখ বন্ধ করে আপনি বলতে পারেন এটা প্যাসিভ। এটা হলো শর্টকাট, কিন্তু আপনার অর্থ বুঝতে হবে। সাপোজ আপনি অর্থ জানেন না, তখন কি করবেন? এটা। তাহলে দেখুন আপনার 4টা রুলস শেষ। 4টা রুলস কি একটু রিক্যাপ করি। হ্যাভ ভার্ব ব্যবহার করব, এরপরে পাস্ট পার্টিসিপল ছাড়া আমি ব্যবহার করতে পারবো না, সম্ভবই না। যেমন আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আই হ্যাভ gone there, he had seen a bird, he had known the matter. তাহলে হ্যাভের পরে ভিত্তি ছাড়া হবে না, মডেলের পরে বেস ফর্ম ছাড়া হবে না। যেমন আই মে গো, আমি যেতে পারি। আই উইল সি ইউ, আমি আপনার সাথে দেখা করব। আই উইল নো দ্য ম্যাটার, কিংবা আই শ্যাল নো দ্য ম্যাটার, যে আমি বিষয়টা জানবো। কখনোই এগুলো মডেলের পরে ব্যবহার করতে পারবেন না, কিংবা ইভেন এই প্রেজেন্ট ফর্মের সাথে এস বা ইএস যুক্ত করতে পারবেন না। কেন? কারণ মডেলের পরে বেস বসে। তৃতীয় নম্বর এবং চতুর্থ নম্বর নিয়মটা হচ্ছে বি ভার্বের উপর নির্ভর করে।
বিভার্ব তো জানেনই, অলরেডি বলেছি। অ্যাক্টিভ হলে এরপরে ভার্বের সাথে আইএনজি হয় বিভার্বের পরে, যেমন আই অ্যাম স্পিকিং নাও, আমি এখন কথা বলতেছি। আই এম লুকিং অ্যাট ইউ, আমি আপনার দিকে তাকিয়ে আছি। এগুলো হলো অ্যাক্টিভ হলে বিভার্বের পরে আইএনজি হয়। যেমন ধরেন আপনি এখন হাঁটতেছেন, আপনি কি বলবেন? আই এম ওয়াকিং নাও, আমি এখন হাঁটতেছি। আর প্যাসিভ যদি হয় বিভার্বের পরে ভিত্তি ছাড়া হবে না। দুনিয়ার কোনো প্যাসিভ নাই যেখানে বিভার্বের পরে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল নেই, হতেই পারে, একটাই রোজ। যেমন রাইস ইজ ইটেন বাই আজ, এ প্যারাগ্রাফ উইল বি রিটেন বাই মি, যে আমার দ্বারা একটা প্যারাগ্রাফ লেখা হবে। সাম মানি উইল বি গিভেন টু ইউ, যে কিছু টাকা তোমাকে দেওয়া হবে, তাই না? সমস্ত জায়গায় আপনার বিভার্বের পরে মেইন ভার্বের ভিত্তি বসাতে হবে আপনি যদি প্যাসিভ সেন্টেন্স মেক করতে চান। তাহলে দেখুন, আমি কথা দিচ্ছি এই 4টা রুলস। যেমন প্রথমে আপনাকে বলেছিলাম যে 0 থেকে 9 এই অঙ্কগুলো দিয়ে সমস্ত অঙ্ক হয়, গণিত চর্চা হয়। ঠিক তেমনি সমগ্র ইংরেজির বাক্য, সমস্ত গ্রামার এই 4টা রুলের সাথে মিলিত। এখন ছোটবেলায় আপনি যখন 0 থেকে 9 পর্যন্ত আপনার মা আপনাকে শিখিয়েছিল, আপনি কি জিজ্ঞেস করেছিলেন মা এটা 9 কেন? ঠিক তেমনি এখন আপনি এই 4টা রুলস এটা কেন, এগুলো জিজ্ঞেস করেন না, জাস্ট মনে রাখেন আমি আসতেছি। অর্থ ছাড়া কোনো কিছু হয় না, অর্থের দিকে আমি আসতেছি। এই 4টা রুলস না করে পরবর্তী ভিডিওতে যাওয়া যাবে না। তাহলে হবে কি, পরবর্তীটা আমরা ম্যাথমেটিক্সের মতো একটার সাথে একটা মিলাবো, এই 4টার বাইরে না। আমি আবারও বলতেছি, এই 4টা যদি জেনে যান অলরেডি 12টা টেন্সের স্ট্রাকচার আপনার শেষ, কথা দিলাম, বাক্য তৈরিও শেষ। তাহলে এখানেই ভিডিওটা পজ দিবেন, এই 4টা রুলস বন্ধ করে, চোখ বন্ধ করে আপনি বলবেন যে প্রথমে হ্যাভ ভার্বের পরে ভিত্তি। হ্যাভ ভার্ব কোনগুলো? হ্যাভ হ্যাজ, প্রেজেন্ট ফর্ম, হ্যাড পাস্ট ফর্ম, হ্যাড পাস্ট পার্টিসিপল, আর হ্যাভ হচ্ছে এটার বেস ফর্ম। এরপরে কোনো ভার্বের ভিত্তি ছাড়া বসে না। এবার দ্বিতীয় নম্বরও ঠিক এইভাবে বলেন যে মডেল অক্সিলারির পরে বেস ফর্ম ছাড়া বসে না। আবার প্রশ্ন করেন মডেল অক্সিলারি কোনগুলো, আপনি বলেন ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, এভাবে বলেন। যতক্ষণ না এটা ক্লিয়ার হবে এই 4টা রুলস, ততক্ষণ এই ভিডিও দেখা বন্ধই করে দেন। 4টা রুলস মাথায় ক্লিয়ার করেন, একটা স্ক্রিনশট নেন। যখন আপনি বুঝতেছেন আপনি এই পিকচার কিংবা ইমেজের দিকে না তাকিয়ে আপনি 4টা রুলস নিজে নিজে বলতে পারতেছেন, তখন আপনি বাকি ভিডিওটা দেখেন, মজা পাবেন, শিখবেন অনেক কিছু। এখন দেখেন, এখন আসি এই যে হ্যাভ ভার্বের পরে ভিত্তি দিব, কেন দিব, তাই না? এখন আমি জিজ্ঞেস করতেছি যে মা 9 থেকে 8 বিয়োগ দিলে কেন 1 হয়? এখন আপনার অর্থ, তাই না? এই হ্যাবের পরে যে ভিত্তি কেন দিব? এই যে মডেলের পরে বেস ফর্ম কখন দিব, কেন দিব, কি অর্থ প্রকাশ করে? এই যে বিভার্বের পরে যে আমি আইএনজি দিচ্ছি, কখনো কখনো ভিত্তি দিচ্ছি, কখন দিব, এটা আমি এখন আসবো, এখন এটা শিখবো। আপনি এই হ্যাভ ভার্বের পরে যে ভিত্তি দিবেন, 12টা টেন্সে পারফেক্ট শব্দ আছে, এই পারফেক্ট শব্দটা যখন থাকে এই হ্যাবের পরে ভিত্তি আসবে চোখ বন্ধ করে, কোনো এদিক ওদিক নাই। মানে পারফেক্ট শব্দটার জন্যই হয়েছে হ্যাভকে নিয়ে এসে ভিত্তি ব্যবহার করার জন্য। তাহলে দেখুন তো, প্রেজেন্ট পারফেক্ট মনে রাখার দরকার আছে, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এত নাম তো দরকার নেই, আমার তো পারফেক্ট শব্দটা আমি জানবো। তাহলে এমন কোন টেন্সে পারফেক্ট শব্দ আছে এই হ্যাবের পরে ভিত্তি নেই, এটা হতে পারে না, সম্ভবই না। বুঝছেন? এবার দেখেন মডেল অক্সিলারি। এবার একটু খেয়াল করেন, আমি মডেল অক্সিলারির ভিতরে আমি ধরলাম উইলটা, উইল এটা মডেল অক্সিলারিকে রিপ্রেজেন্ট করে। এখন শ্যালের ব্যবহারটা নেই, আগে ছিল। যেমন আই শ্যাল ভিজিট ইউ, আমি তোমার সাথে দেখা করব। আই শ্যাল বাই এ কার, আমি একটা গাড়ি কিনবো। তো এখন সবকিছু আয়ের পরেও উইল দেয়, সবকিছুর পরে উইল দেয়। আমি ধরলাম মডেল মানে উইল।
এমন কোনো টেন্স নাই যেখানে ফিউচার শব্দ আছে এই উইলের পরে কিংবা একটা মডেলের পরে বেস ফর্ম নাই, হতেই পারে। তাহলে মডেলের পরে বেস ফর্ম কখন হয়? যখন জিনিসটা ফিউচার হয়। হ্যাবের পরে ভিত্রি কখন হয়? যখন জিনিসটা পারফেক্ট হয়। এখন দেখেন, এই যে অ্যাক্টিভে বিভার্বের পরে ভার্ব প্লাস আইএনজি হয় কখন হয় জানেন? যখন জিনিসটা কন্টিনিউয়াস হয়। এমন কোনো কন্টিনিউয়াস টেন্স আপনি পাবেন না যেখানে বিভার্বের পরে আপনি ভার্বের সাথে আইএনজি যুক্ত করেন না, হতেই পারে না। তাহলে দেখেন তো, আমি 3টি শব্দ জেনে আমি সমগ্র টেন্সকে কভার করতে পারি। তাহলে কেন আলাদা আলাদা যে সাবজেক্ট, ভার্ব প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস এমিজার প্লাস অবজেক্ট, বা ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, এগুলো মনে রাখবো কেন? প্রশ্নই আসে। এগুলো হলো মুখস্থ। আর এটা হলো আপনি বুঝলেন। যে কোনো মানুষ হ্যাবের পরে ভিত্তি দেয়নি, আপনি সঙ্গে সঙ্গে বলে দিলেন এটা ভুল। ভুল তো ভুলই, এর কোনো ব্যাখ্যা নাই। তাহলে দেখুন, আমরা এবার দেখি এই 4টি কথা দিয়ে আমি বলেছিলাম সমগ্র ইংরেজির সাথে রিলেটেড কিভাবে সমস্ত ইংরেজি গ্রামার কভার করা যায় কিভাবে। দেখুন, ইনডিফিনাইট শব্দের অর্থ কি বলেন তো? সাধারণ। একটা সাধারণ বাক্যে কি থাকে? সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, অবজেক্ট থাকে, শেষ, তাই না? এবার দেখুন কন্টিনিউয়াস শব্দটার দিকে খেয়াল করুন তো। ওই যে আপনি শিখে আসলেন বিভার্বের পরে অ্যাক্টিভ হলে ভার্ব প্লাস আইএনজি হয়, এমন কোনো কন্টিনিউয়াস নেই যেখানে বিভার্বের পরে ভার্ব প্লাস আইএনজি হবে না, সমস্ত জায়গায়। পারফেক্ট, দেখেন ওই যে আপনি শিখে আসলেন হ্যাবের পরে ভিত্তি হয় কখন হয়? যখন টেন্সটা পারফেক্ট হয়। পারফেক্ট শব্দ থাকলে হ্যাবের পরে ভিত্তি থাকবেই, সেটা হ্যাভ ভার্ব, হ্যাভ বলতে হ্যাভ ভার্ব, সেটা হ্যাভ হতে পারে, হ্যাজ হতে পারে, হ্যাড হতে পারে, কিংবা যে কোনো কিছু হতে পারে হ্যাভ ভার্বের মধ্যে। আর ফিউচার আছে, উইলের পরে বেস ফর্ম নাই, এটা হতে পারেই না। দেখুন এখন কিভাবে, ধরেন এই 3টা টেন্সই তো টেন্সের মধ্যে সবচেয়ে বড় টেন্স, তাই না? আমরা দেখি এই যতটুকু শিখলাম মাত্র 4টি কথা দিয়ে এই সবচেয়ে বড় টেন্সকে কভার করা যায় কিনা। দেখুন, একটা সেন্টেন্সে সবার প্রথমে সাবজেক্ট থাকবে, এটা তো খুবই স্বাভাবিক, তাই না? এবার দেখুন, এই প্রেজেন্ট পারফেক্ট, প্রথম শব্দটা আছে পারফেক্ট। তাহলে পারফেক্ট মানে কি? আপনার মাথায় ঘুরতেছে যে পারফেক্ট মানে তো হ্যাভ ভার্ব, হ্যাভের যে কোনো একটা আসবে। এখন প্রশ্ন হলো হ্যাভ, হ্যাজ, হ্যাড সবই আসবে? দেখুন এটা কি পারফেক্ট? প্রেজেন্ট পারফেক্ট না? তাহলে হ্যাড তো পাস্ট, হ্যাড কি এর আসবে? আপনি নিজেই এখন বলবেন আসবেন না। এরপরে দেখুন, এরপরে আমার ভিত্রি হয়। এখন প্রশ্ন হলো কার ভিত্রি হয়? কন্টিনিউয়াস কি বলে? প্রথমে বি ভার্ব, তাহলে বি ভার্ব আসলো। এবার আমি বলেছি হ্যাভ হ্যাজের পরে দুনিয়ার যাই বসুক না কেন সেটার ভিত্রি ছাড়া হবে না। তাহলে বি ভার্বের ভিত্রি শিখে এসেছেন কি? বিন। তাহলে কন্টিনিউয়াস বি ভার্ব দিল, পারফেক্টের পরে হ্যাভ হ্যাজের পরে ভিত্রি বসলো, এবং কন্টিনিউয়াস বি ভার্বের পরে কি দেয়? ভার্বের সাথে আইএনজি, ভার্ব প্লাস আইএনজি। দেখুন আর কোন শর্ত আছে 4টি শর্তের মাঝখানে? নাই। এই 4টি শর্তের মাঝখানে কিছু আছে? নেই। তার মানে লাস্টে অবজেক্ট থাকলে আছে, না থাকলে নাই। একটা সেন্টেন্সে অবজেক্ট থাকা তো সবসময় বাধ্যতামূলক না, আমার থাকলে আছে, না থাকলে নেই। একটি কথা বলে দিই, একটি ইংরেজি বাক্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ভার্ব। একটি সেন্টেন্সে সাবজেক্টও না থাকতে পারে, অবজেক্টও না থাকতে পারে, কিন্তু ভার্ব ছাড়া কোনো ইংরেজি বাক্য হবে না। আমাদের যেমন হার্ট ছাড়া আমরা থাকতে পারি না, বাঁচতে পারি না, একটা ইংরেজি বাক্যের হার্ট হলো ভার্ব। তাহলে দেখুন পরেরটায় যাই। এবার দেখুন পরেরটায় যদি আপনি যান, একটু খেয়াল করুন তো। প্রথমে সাবজেক্ট, তারপরে পারফেক্টের হ্যাভ হ্যাজ। এখন এ বলতেছে কি ভাই আমি তো পাস্ট পারফেক্ট, আমাকে হ্যাভ হ্যাজ না দিয়ে হ্যাড দাও, তাই না? এবার দেখেন কন্টিনিউয়াস বলতেছে বি ভার্ব। এবার বি ভার্ব তো হ্যাবের পরে যাই বসুক না কেন ভিত্রি ছাড়া হয় না, তাই না? তাহলে বি ভার্বের ভিত্রি কি? বেন। এরপর তো কন্টিনিউয়াস বি ভার্বের পরে ভার্ব প্লাস আইএনজি নেয়, দিলেন, আর কোনো শর্ত নাই, মানে অবজেক্ট। এর পরেরটা দেখুন, এর পরেরটা হলো আপনার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। প্রথমে ফিউচার কি নেয়? সাবজেক্ট নেয়। এবার ফিউচার শব্দটার অর্থ কি বলেছিলাম? প্রথমে উইল। এমনও কোনো ফিউচার নাই যেখানে উইল নাই। এবার দেখেন উইলের পরে তো বেস ফর্ম বসে। এখন প্রশ্ন হলো কার বেস ফর্ম? পারফেক্ট বলতেছে ভাই হ্যাভ, তাহলে হ্যাভের বেস ফর্ম কি? হ্যাভ। এরপরে হ্যাভের পরে যাই বসুক না কেন ভিত্রি ছাড়া বসে না। এখন এই যে ভিত্রি হবে, কার ভিত্রি? কন্টিনিউয়াস বলতেছে ভাই বি ভার্বের ভিত্রি, তাহলে বি ভার্বের ভিত্রি কি?
বিন। এবার কন্টিনিউয়াস তো বি ভার্ব দিল, এরপরে কি দিবে? ভার্ব প্লাস আইএনজি, প্লাস ভার্ব প্লাস আইএনজি। আর কোনো শর্ত নাই, মানে অবজেক্ট। এখন আপনি একটু খেয়াল করেন তো, প্রত্যেকটা স্ট্রাকচার মিলে গেছে না যেটা বইতে লেখা থাকে? এই স্ট্রাকচার আপনি কেন মুখস্থ করবেন? দেখুন, এই যখন ইংরেজি টেন্সটা করা হয়, নামকরণ করা হয়, আমার আমার যখন জন্ম হয়েছিল, আমার বাবা আমার যা মন তার ভালো লাগে কিংবা যা মন চায় সেই নামটা দিয়ে দিয়েছে। কিন্তু ইংরেজির প্রত্যেকটা নামের পিছনে এক একটা ব্যাখ্যা আছে। দেখুন, ফিউচার দেখেন তো, এখানে ফিউচার মানে উইল, পারফেক্ট মানে হ্যাভ, কন্টিনিউয়াস মানে বি। এটা নামের সাথে সাথে এর গঠন। এটা নাম তো এমনও হতে পারতো যে ফিউচার কন্টিনিউয়াস পারফেক্ট টেন্স, কিন্তু ফিউচার পারফেক্ট টেন্স কন্টিনিউয়াস হয়েছে বিদায় প্রথমে পারফেক্টের জন্য হ্যাভ, তারপরে বি ভার্ব। তাহলে আপনি যদি এই টেন্সটা নামের দিকে খালি তাকান, দেখেন ফিউচার আপনাকে উইল দিয়ে দিচ্ছে, পারফেক্ট আপনাকে হ্যাভ দিয়ে দিচ্ছে, কন্টিনিউয়াস আপনাকে বি দিয়ে দিচ্ছে। এবং এটা তো শুধু এখানে না, সমগ্র টেন্সে যেখানেই কন্টিনিউয়াস আছে। তাহলে প্রত্যেকটা টেন্সে আপনি কেন মনে রাখবেন? তাহলে একটা জিনিস খেয়াল করুন, এটা টেন্স হলো এক একটা গাছ। যেমন ফিউচার হচ্ছে মডেলের গাছ, মডেল দেয়। পারফেক্ট হলো হ্যাভ ভার্বের গাছ, হ্যাভ ভার্ব দেয়। কন্টিনিউয়াস হচ্ছে বি ভার্বের গাছ, বি ভার্ব দেয়। এভাবে কল্পনা করুন না, তাহলে আপনার তিনটি কথায় সমগ্র টেন্স কভার হয়ে যায়। দেখুন, সবচেয়ে বড় তিনটি টেন্সকে আপনি কভার করে ফেলছেন। এখন আমরা প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচারকে যে চারটা প্রকার আছে সেটাকেও কভার করব। আমি শুধু প্রথমেই বড়টা কেন করাই দিলাম, কারণ আপনার কনফিডেন্স চলে এসেছে যে ওই চার কথার বাইরে কিছু নাই। এখন একটা জিনিস খেয়াল করুন তো, এই যে উইল বসছে, এটার উপর ভিত্তি করে এ বসছে, এটার উপর ভিত্তি করে এ বসছে। এটা একটা সুতার মতো, মালা গাঁথার মতো একটা ফুল আপনি গাঁথতেছেন। দেখুন, উইলের পরে বেস ফ্রম, হ্যাবের পরে V3, বি ভার্বের পরে অ্যাক্টিভ হলে ভার্ব প্লাস আইএনজি। দেখছেন না? মানে এটা কি বসবে এর আগেরটার উপর নির্ভর করবে, এটা কি বসবে এর আগেরটার উপর নির্ভর করবে। এটা তো ম্যাথমেটিক্স, এটা তো মুখস্থ কিছু নেই। তাহলে আমরা পরে প্রেজেন্ট ফর্মের এবার সবটুকু দেখব, এবার পুরোটা কভার করব। এবার দেখুন, প্রথমে দেখুন, আপনার চারটি কথার মাঝখানে জাস্ট ইনডিফিনাইট শব্দটা আছে। ইনডিফিনাইট মানে কি? সাধারণ সেন্টেন্সে কি থাকে? সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, অবজেক্ট থাকে। সেটাই লিখে দেন, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখন প্রশ্ন হলো, এই যে ভার্বটা আপনি দিছেন, এই ভার্বটা কোন রূপ হবে? প্রেজেন্ট ফর্ম নাকি পাস্ট ফর্ম নাকি পাস্ট পার্টিসিপল ফর্ম? দেখুন, আমার এটা প্রেজেন্ট ইনডিফিনাইট, তো আমার ভার্ব তো অবশ্যই প্রেজেন্ট ফর্ম হবে, তাই না? প্রেজেন্ট ফর্ম মানে কি? ভার্বের 1 নম্বর ফর্ম প্রেজেন্ট ফর্ম। যেমন আপনি বলতে পারেন, আই ইট রাইস, আমি ভাত খাই। আই ওয়াচ মুভি, আমি মুভি দেখি। আই লাইক মাই মাদার, আমি আমার মাকে পছন্দ করি। আই লাভ মাই কান্ট্রি, আমি আমার দেশকে ভালোবাসি। এটা বলে দিতে পারেন। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস দেখেন, প্রথমে তো সাবজেক্ট হবে, এটা তো আপনি জানেনই। কন্টিনিউয়াস আপনাকে কি দেয়? বি ভার্ব দেয়। এখন প্রশ্ন হলো, আপনার বি ভার্বটা কেমন হবে? বি ভার্ব তো অনেক, কিন্তু এটা কি কন্টিনিউয়াস? প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে বি ভার্বের প্রেজেন্ট আসবে। বি ভার্বের প্রেজেন্ট ফর্ম কোনটা? এম, ইজ, আর। তাহলে এম কিংবা এইচ কিংবা আর। এরপরে আমরা জানি কি, এরপরে কন্টিনিউয়াসের ভার্ব, এরপরে বি ভার্বের পরে ভার্ব প্লাস আইএনজি হয়। তাহলে ভার্ব প্লাস আইএনজি। আর কোনো শর্ত তো আপনার নেই, সুতরাং অবজেক্ট থাকলে আছে, না থাকলে নাই। যেমন ধরেন আমি বললাম, আই এম ইটিং রাইস, আই এম ইটিং রাইস। কিংবা আপনি বললেন, হি ইজ সিং এ সং, হি ইজ সিঙ্গিং এ সং, সে একটা গান গাচ্ছে। কিংবা আপনি বললেন, সে ফ্লোরে ড্যান্স করতে, হি ইজ ড্যান্সিং অন দ্য ফ্লোর। এখন আমরা দেখব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো দেখুন, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বিষয়টা কেমন হবে। ধরেন প্রথমে সাবজেক্ট হবে, পারফেক্ট আপনাকে হ্যাভ, হ্যাজ কিংবা হ্যাড দিবে, কিন্তু এখানে হ্যাড হবে না। কেন? কারণ এটা প্রেজেন্ট পারফেক্ট। এরপরে আমরা জানি হ্যাভ, হ্যাজের পরে যে ভার্ব বসে সেটার ভিত্তি হয়, তো আপনি যে ভার্বটা দিবেন সেটার ভিত্তি দিবেন।
আর লাস্টে কিছু নাই মানে অবজেক্ট। এই তো আমার স্ট্রাকচার হয়ে গেল। এবং এরপরে যেটা আমাদের আছে সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রথমে দেখেন সাবজেক্ট হলো পারফেক্ট, আপনাকে কি দেয়? হ্যাভ হ্যাজ। হ্যাভ হ্যাজ কেন, হ্যাড কেন দিল না? কারণ এটা প্রেজেন্ট পারফেক্ট। এরপরে দেখেন ভি3 বসবে। এখন প্রশ্ন হলো কন্টিনিউয়াস তো বলে দেয় যে কোন ভার্বের ভি3 বসবে, তো কন্টিনিউয়াস প্রথমে আপনাকে কি দেয়? বি দেয়। এখন বি ভার্বের ভি3 কি? বেন। আর কন্টিনিউয়াসের বি হলো, আবার হ্যাভের পরে ভি3 হলো। এবার কন্টিনিউয়াসের বির পরে কি হয়? ভার্ব প্লাস আইএনজি। আর লাস্টে কি হবে? অবজেক্ট। তাহলে দেখুন আপনার সবগুলো ভার্বের কিংবা সবগুলো টেন্সের স্ট্রাকচার আপনি কমপ্লিট করেছেন। তাহলে একটু যদি খেয়াল করেন প্রত্যেকটা নামের মাঝখানেই আপনার স্ট্রাকচার লুকিয়ে থাকে। এখন দেখুন আপনি একটু যদি খেয়াল করেন, এবার পাস্টে যদি চলে যান, পাস্টে আপনার কি আছে? জাস্ট প্রেজেন্টের জায়গায় প্রেজেন্ট যে চারটা আছে, পাস্ট যে চারটা টেন্স আছে সেখানে জাস্ট প্রেজেন্টের জায়গায় পাস্ট। তাহলে দেখুন আপনার প্রেজেন্ট ইনডিফিনাইট যেমন সাবজেক্ট ভার্ব অবজেক্ট হয়েছিল, পাস্ট ইনডিফিনাইট ও সাবজেক্ট ভার্ব অবজেক্ট, জাস্ট পরিবর্তন হলো ভার্বটা এখন যেহেতু পাস্ট ইনডিফিনাইট তাহলে ভার্বটা পাস্ট হবে। এবার পাস্ট কন্টিনিউয়াস কি হবে? বি ভার্বই হবে, কিন্তু এখন আর অ্যাম ইজ আর হবে না, কি হবে? ওয়াচ কিংবা ওয়্যার। বাকি সব তো ঠিকই। এরপরে পাস্ট পারফেক্টে হ্যাভ ভার্বটা কি হবে? হ্যাড হয়ে যাবে, তাই না? হ্যাড হবে। এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসেও কি হবে? জাস্ট হ্যাভ হ্যাজ বাদ দিয়ে হ্যাড হবে। দেখুন আপনি 8টা টেন্সের স্ট্রাকচার নিজেই তৈরি করলেন। এবার আমরা দেখব ফিউচারে। এবার দেখেন প্রথমে তো সাবজেক্ট হবে, তারপরে ফিউচার শব্দটা আপনাকে কি দিবে? উইল দিবে। এবং এখন দেখেন ইনডিফিনাইট শব্দ কি? সাবজেক্ট ভার্ব অবজেক্ট। ইনডিফিনাইট মানে সাধারণ, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তো সাবজেক্ট তো হয়ে গেল, এবার ভার্ব হবে প্লাস লাস্টে অবজেক্ট থাকলে অবজেক্ট হবে। এখন প্রশ্ন হলো এই যে ভার্বটা, এই ভার্বটার চেহারা কি হবে? প্রেজেন্ট হবে নাকি পাস্ট হবে নাকি পাস্ট পার্টিসিপল হবে? এখন দেখুন আমরা শিখে এসেছিলাম মডেল অক্সিলারির পরে যাই হোক না কেন সেটা বেস ফর্ম ছাড়া হয় না। সুতরাং আপনার আলাদাভাবে মনে করার দরকার নেই, কারণ আপনি জানেনই যে মডেলের পরে বেস ফর্ম ছাড়া হয় না। সুতরাং এটা বেস হবে। আপনি কেমন বলবেন? যে আই উইল গো দেয়ার। আই উইল গো দেয়ার মানে আমি সেখানে যাব। আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। আই উইল ইট রাইস, আমি ভাত খাবো। তো পরেরটা দেখুন ফিউচার কন্টিনিউয়াস কি হয়? প্রথমে তো সাবজেক্ট হবে, ফিউচার শব্দটি আপনাকে কি দিবে? উইল দিবে। কন্টিনিউয়াস আপনাকে কি দিবে? বি দিবে। এখন প্রশ্ন হলো বি এর কি হবে? এখন দেখুন আপনি জানেন যে মডেলের পরে বেস ছাড়া হয় না, বি ভার্বের বেস কি? বি নিজেই। তাহলে তো বি নিজেই বসবে। এরপরে কন্টিনিউয়াসের বি হলো, এবার কন্টিনিউয়াস মানে এরপরে ভার্ব প্লাস আইএনজি, আর কিছু নেই মানে অবজেক্ট। আপনার দেখুন তো স্ট্রাকচার হয়ে গেল কিনা। এরপরে থাকলো ফিউচার পারফেক্ট টেন্স। এবার দেখুন প্রথমে সাবজেক্ট হলো, ফিউচার আপনাকে উইল দিল, পারফেক্ট আপনাকে হ্যাভ দিল। এখন হ্যাভ হ্যাজ হ্যাড কোনটা আসবে? আমরা জানি মডেলের পরে বেস ছাড়া আসে না, তো হ্যাভ ভার্বের বেস কি? হ্যাভ নিজেই। এরপরে আমরা জানি হ্যাভের পরে পারফেক্ট হ্যাভ দেয়, এরপরে হ্যাভের পরে কি হয়? যে ভার্ব বসুক না কেন সেটার পাস্ট পার্টিসিপল হয়, আর কোনো শর্ত নাই মানে অবজেক্ট। তাহলে আপনার ফিউচার পারফেক্ট টেন্সেরও স্ট্রাকচারটা হয়ে গেল ওই 4 কথাই। এরপরে লাস্টেরটা দেখুন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা টেন্সের সবচেয়ে বড় টেন্স। এখন দেখুন প্রথমে সাবজেক্টের পরে ফিউচার আপনাকে কি দিল? উইল দিল। পারফেক্ট আপনাকে কি দিল? হ্যাভ দিল। কন্টিনিউয়াস আপনাকে কি দিল? বি দিল। এখন হ্যাভের পরে যেহেতু বসবে ভিতরি ছাড়া বসবে না, কন্টিনিউয়াস আপনাকে কি দিল? বি তো দিলই, এরপরে ভার্ব প্লাস আইএনজি দিল, আর কিছু নেই মানে অবজেক্ট। আপনার অবজেক্ট। তাহলে দেখুন আপনার সমস্ত 12টা টেন্সের স্ট্রাকচার হয়ে গেল, এবং সেটা আপনি নিজে তৈরি করলেন 4টা বেসিক দিয়ে, তাই না? এখন
আপনার ভিতরে একটা কনফিডেন্স এসেছে যে আমি তো সমস্ত টেন্সের স্ট্রাকচার জানি। দেখুন, টেন্সের স্ট্রাকচার অবশ্যই দরকার। এখন আপনার ভিতরে যে কনফিডেন্সটা আসছে, এত সময় আমি যে ভালো ফিলটা আপনার কাছে এনে দিয়েছি যে আপনি স্ট্রাকচার পারেন, এখন আপনার একটু মন খারাপ করে দিব। সেটা হলো, আপনি একটা সেন্টেন্স তৈরি করার মাত্র 10% কনফার্ম করেছেন কিংবা কমপ্লিট করেছেন। এখন আপনি বলবেন তাহলে বাকি 90% কি? বাকি 90% হলো একটা কথা কোন টেন্সে হবে। ধরেন, ভাষা কি, আমরা যে ইংরেজিতে কথা বলি কিংবা বাংলায় বলি, যাই বলি না কেন, এই কথাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন, এটাই আপনার 90% কভার করবে। দেখুন, আপনি প্রত্যেকটা টেন্সের স্ট্রাকচার কিন্তু এখন জানেন, কিন্তু টেন্সের স্ট্রাকচার থেকে বেশি জরুরি হলো যে আমি যে কথাটা বলবো এই কথাটা কোন টেন্সে হবে এটা বোঝা। এমনকি আমি বলি এটা 100%-এর 90% হচ্ছে টেন্স বোঝা, যে এটা কোন টেন্সে হবে। স্ট্রাকচার হচ্ছে মাত্র 10%। দেখুন, আমি আপনাকে একটা কথা বলি। ধরেন, আমার বাবা আমাকে এখন কল দিয়েছে, ধরেন আমাকে এখন মোবাইলে কল দিয়েছে। আমি বললাম কি, বাবা আমি ক্লাস নিচ্ছি। দেখুন, মাত্র 3টি শব্দ বলেছি, বাবা আমি ক্লাস নিচ্ছি, 4টি শব্দ। আমার বাবার সঙ্গে সঙ্গে বলবে কি, ঠিক আছে তুমি ক্লাস নাও, আমি তোমাকে পরে ফোন দিই। আমার বাবা কিন্তু আমাকে দেখেনি, কিন্তু 4টি শব্দে সে বুঝে গেল যে আমি এখন ব্যস্ত, ক্লাসের মাঝখানে আছি। হয়তোবা তার কল্পনা শক্তি তো এমন আছে যে আমার সন্তান এখন কাউকে শিখাচ্ছে, এরকম একটা চিত্র। তাহলে আমার বাবা আমাকে না দেখে 4টি শব্দে বুঝে গেল আমি ব্যস্ত আছি। এখন আমি যদি ভুল করে বলে ফেলতাম, বাবা আমি ক্লাসটি নিয়েছি, আমি আমার ট্রেনিং সেন্টারে ক্লাস নিয়েছি, তখন বাবা বলতো কি, তাহলে ঠিক আছে তোমার সাথে একটা ইম্পর্টেন্ট কথা আছে, আসো একটু কথা বলি। তাহলে দেখেন, 2টি বাক্যই কিন্তু আমি সঠিক বলেছি, বাবা আমি ক্লাস নিয়েছি, বাবা আমি ক্লাস নিচ্ছি। তো টেন্সের স্ট্রাকচার হলো এমন যে আপনি সঠিকভাবে 2টি বাক্য বলেছেন, কিন্তু আপনার কি এখন আমি যেহেতু ক্লাস নিচ্ছি, আমার বাবাকে কি আমার বলা উচিত যে আমি ক্লাস নিয়েছি? তাহলে তো আমার বাবা আমার প্রকৃত যে আমার ভিতরে আসলে কি চলতেছে, আমার আসলে কি বলতে চাই, আমার পরিস্থিতি কি, সেটা বুঝবে না। আর একটা উদাহরণ দিই। ধরেন, আপনি ঢাকার অলিগলি আপনি চেনেন, যেমনটি আপনি 12টা টেন্সের স্ট্রাকচার আপনি জানেন এখন, যে এটা সাবজেক্টের পরে এই হবে, এই হবে, এই হবে। তো ঢাকা শহরেরও এরকম অলিগলি আপনি চেনেন। এখন আপনি আমাকে খুঁজে বের করবেন। এখন আপনি ঢাকা শহর চেনাটাই কি সব? প্রথমে আপনার ঢাকা শহরকে যেমন চিনতে হবে, যেমন টেন্সের স্ট্রাকচার আপনি জানেন, ঠিক তেমনি আপনার এটাও জানতে হবে আমি আসলে কোথায় আছি। এই 2টি যখন এক হবে তখন আপনি আমাকে খুঁজে বের করবেন, আপনি পারবেন খুঁজতে। তো ঠিক তেমনি স্ট্রাকচার তো জানতেই হবে, ঢাকা শহরের অলিগলি জানার মতো ঠিক তেমনি জানতে হবে আপনি যে কথাটা, যে ফিলটা আপনি আপনার অডিয়েন্সকে দিতে চান, যেটা বোঝাতে চান, সেটা আসলে কোন টেন্সে বলা লাগবে। যেমনটি আপনি আমাকে খুঁজতে গেলে ঢাকা শহরের কোথায় আমি আছি ঠিক সেখানেই যেতে হবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো এখন আমি এটা দেখব যে কোন কথাটা আমার ভিতরে কি চলতেছে সেটা সঠিকভাবে আমি বোঝাতে পারবো আমার অডিয়েন্সকে ইংরেজিতে, সেটা আমি দেখব। দেখুন, আপনার মনে যত ধরনের কথা আছে সমস্ত কথা এই 12টা টেন্সে আপনি বলতে পারেন, এই 12টা টেন্সে আপনি বলে দিতে পারেন যত মনের কথা আছে। এখন একটু যদি খেয়াল করেন, এই 12টা টেন্সের মাঝখানে 6টা জায়গায় কন্টিনিউয়াস শব্দটা আছে। এখন কন্টিনিউয়াস মানে তো আপনার স্ট্রাকচারে মাথায় আসতেছে যে বি ভার্বের পরে আইএনজি হবে, এটা তো চলেই আসছে অলরেডি, কারণ আপনি জানেন কন্টিনিউয়াস মানে বি ভার্বের পরে আইএনজি। এখন কন্টিনিউয়াস কখন বি ভার্বের সাথে আইএনজি ব্যবহার করব? কন্টিনিউয়াস শব্দটার অর্থ কি? দেখেন, বইতে লেখা থাকে কন্টিনিউয়াস মানে চলমান। আমি বলি কি জানেন, কন্টিনিউয়াস মানে একটা ভিডিও চিত্র, একটা ভিডিও চিত্র। দেখুন, আপনি যদি চোখ বন্ধ করে বলেন যে আমি ভাত খাচ্ছি, কেমন যেন আপনার মনে হচ্ছে আমি ভাত নিয়ে আমার আমার ডাইনিং টেবিলে বসে আছি, আমি ভাত খাচ্ছি, এরকম একটা ফিল হচ্ছে।
কেউ যদি বলে, আপনাকে ফোনে যদি বলে যে আমি অফিসে যাচ্ছি, আপনি কিন্তু তাকে দেখতেছেন না, আপনি চোখ বন্ধ করলে দেখেন সে কেমন যেন রিক্সা যাচ্ছে, না হলে হেঁটে যাচ্ছে, না হলে বাসে যাচ্ছে। তার মানে চলমান ঠিক আছে, সেটা আমাদের অনেক সময় মনে থাকে না। সহজ কথা, আমাদের ব্রেনে একটা ভিডিও চিত্র ধারণ হয়। তাহলে ধরেন কন্টিনিউয়াস মানে আমার কোনো কিছু ভিডিও চিত্র যেটা আমার চলতে থাকবে। যেমন আমি ভাত খাচ্ছি, চোখ বন্ধ করলে মনে হচ্ছে আমি ভাত খাচ্ছি। আমি আপনাকে পড়াচ্ছি, দেখুন আপনি চোখ বন্ধ করলে কেমন যেন আপনার সামনে আমি দাঁড়িয়ে আছি, আপনি আমার কথা শুনতেছেন, আমি পড়ানো নিয়ে ব্যস্ত আছি। এবার দেখেন কন্টিনিউয়াস মানে হলো চলমান। এখন পরেরটা দেখেন প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে তাহলে কি বর্তমানে যেটা চলতেছে। যেমন আমি আপনাকে এখন পড়াচ্ছি, আমি বলতে পারি তাহলে কন্টিনিউয়াস মানে বিভার্ব, তাহলে আই অ্যাম টিচিং ইউ, আপনি এখন শিখতেছেন। আপনি বলবেন আই অ্যাম লার্নিং ফ্রম ইউ। আপনি ধরেন এখন হাসতেছেন, তাহলে কি বলবেন? আই অ্যাম লাফিং। আপনি ধরেন এখন খাচ্ছেন, কি বলবেন? আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। আপনি ধরেন এখন সুইম করতেছেন কিংবা সাঁতার কাটতেছেন, আপনি কি বলবেন? আই এম সুইমিং ইন দ্য পন্ড, যে আমি পুকুরে সাঁতার কাটতেছি। এবার একটু খেয়াল করেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এখানে কি পরিবর্তন আছে? জাস্ট একটা শব্দ, সেটা হলো পারফেক্ট। তাহলে পারফেক্টটা কি? পারফেক্ট মানে কোনো জিনিসের পারফেকশন। ধরেন আপনি জ্বরে ভুগতেছেন, এটা আপনার চলমান না? জ্বরটা আপনার শরীরে এখনো চলতেছে না? আপনি ডাক্তারের কাছে গিয়ে বললেন যে ডাক্তার সাহেব আমি জ্বরে ভুগতেছি। তখন ডাক্তার সাহেব বুঝতেছে যে আপনার শরীরে জ্বরটা চলমান, কিন্তু ডাক্তার বলবে কি, আপনি একটা পারফেক্ট বলেন তো কতদিন ধরে জ্বরে ভুগতেছেন? আপনি কি বলবেন? ডাক্তার সাহেব আমি 5 দিন ধরে জ্বরে ভুগতেছি। তাহলে দেখেন একটা নির্দিষ্ট পারফেক্ট টাইম ফ্রেম আপনি দিয়ে দিলেন। তাহলে আমি জ্বরে ভুগতেছি, আই এম সাফারিং ফ্রম ফিভার, এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর আমি 5 দিন ধরে জ্বরে ভুগতেছি, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যেমন আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 5 days, যে আমি 5 দিন ধরে জ্বরে ভুগতেছি। এখন ধরেন আপনি বললেন আমি ভাত খাচ্ছি, তাহলে কি হবে? আই এম ইটিং রাইস। এখন আপনি যদি কোনোভাবে পারফেক্ট টাইম উল্লেখ করেন যে আমি 5 মিনিট ধরে ভাত খাচ্ছি, তখন আপনার প্রেজেন্ট কন্টিনিউয়াসের জায়গায় বলতে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, যে আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 5 minutes, যে আমি 5 মিনিট ধরে ভাত খাচ্ছি। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখেন পাস্ট কন্টিনিউয়াস তাহলে কি হবে? আমি ভাত খাচ্ছিলাম, তাহলে কি হবে? আই ওয়াজ ইটিং রাইস, আমি ভাত খাচ্ছিলাম। ধরুন আপনি যদি বলেন যে আমি তখন বই পড়তেছিলাম, কেমন যেন চোখ বন্ধ করলে মনে হয় না তখন টেবিলের সামনে এসে অধ্যয়নরত আছে, বই পড়া অবস্থায় আছে? তাহলে এটা কন্টিনিউয়াস। তাহলে পাস্ট কন্টিনিউয়াস যেহেতু, সেহেতু কি হবে? বিভার্বের পাস্টের পরে আইএনজি যুক্ত হবে, যে আই ওয়াজ রিডিং বুকস দেন, তখন আমি বই পড়তেছিলাম। এখন ধরেন আপনি পারফেক্ট একটা কথা বলতে চান যে তখন আমি আধ ঘন্টা ধরে কিংবা তখন আমি 30 মিনিট ধরে বই পড়তেছিলাম, তখন আপনি বলবেন দেন আই হ্যাড বিন রিডিং বুকস ফর 30 minutes, যে আমি 30 মিনিট ধরে তখন বই পড়তেছিলাম। এবার ফিউচার কন্টিনিউয়াস মানে কি ভবিষ্যতে চলতে থাকবে। ধরেন আপনি বললেন যে আপনার কাছ থেকে আমি ইংরেজি শিখতে থাকবো, তাহলে এটা চলমান না? ভবিষ্যতে চলতে থাকবে না? তখন বলবে কি, আই উইল বি লার্নিং ইংলিশ ফ্রম ইউ, যে আমি তোমার কাছ থেকে ইংরেজি শিখতে থাকবো। এবার ধরেন একটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে কিরকম হবে? ধরেন আপনি বললেন কি, যে আগামী 3 মাস যাবৎ আপনার কাছ থেকে আমি ইংরেজি শিখতে থাকবো। এখন দেখেন একটা পারফেকশন না, যে 3 মাস ধরে। তাহলে এই কথাটা কি হবে? যে আগামী 3 মাস আপনার কাছ থেকে আমি ইংরেজি শিখতে থাকবো। এটার ইংরেজি কি হবে? আই উইল হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফ্রম ইউ, যে আপনার কাছ থেকে শিখতে থাকবো ফর দ্য নেক্সট 3 months, যে আগামী 3 মাস। তাহলে দেখুন আপনার 12টা টেন্স কিংবা সেন্স, আমি এটাকে টেন্স বলি না, কি বলি জানেন? সেন্স।
কারণ আমার ভিতরে এখন কি চলছে, কোন সেন্স কাজ করতেছে, কি ফিল হচ্ছে, এক একটা ফিল, এটা এক একটা ফিল, তাই না? যে আমি কি ফিল করতেছি, আমি কি 5 মিনিট ধরে ভাত খাচ্ছি এই ফিলটা আমি বলতে চাই, নাকি আমি ভাত খাচ্ছি বলতে চাই, এক একটা ফিল, এটা টেন্স আমি বলি না, প্রত্যেকটা একটা একটা আলাদা আলাদা ফিলস। তাহলে দেখুন, এখন যদি আপনাকে বলা হয় যে আমি ইংরেজি শিখতেছি কিংবা আমি ইংরেজি চর্চা করতেছি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস বলবেন না, যে আই এম প্র্যাকটিসিং ইংলিশ, যে আমি ইংরেজি চর্চা করতেছি। কিংবা আপনি এখন বলতে চান যে আমি গান গাচ্ছি, কিংবা আপনি বলতে চান যে আমি টিভি দেখতেছি, আই এম ওয়াচিং টেলিভিশন। তাহলে দেখুন, আপনার এই 12টা টেন্সের মাঝখানে 6টা টেন্স কিংবা 6টা ফিল আপনার কমপ্লিট হল। এবার আসুন বাকিগুলোকে আমরা কমপ্লিট করি। প্রেজেন্ট ইনডিফিনাইট, দেখুন এই প্রেজেন্ট ইনডিফিনাইটটা হচ্ছে আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি, প্রায় 60% কথায় আমরা প্রেজেন্ট ইনডিফিনাইটটাকে ব্যবহার করি। এটাকে আমি বলি যে টেন্সের রাজা হিসেবে কাউন্ট হয়। প্রেজেন্ট ইনডিফিনাইট মানে কি জানেন? যেটা সব সময় হয়, যাকে অতীত, বর্তমান, ভবিষ্যতে বেঁধে রাখা যায় না। বইতে লেখা থাকে চিরন্তন সত্য কথা। যেমন দেখেন, সূর্য পূর্ব দিকে উদিত হয় কিংবা সূর্য পূর্ব দিকে ওঠে, এটা অতীতেও উঠছে, এখনো ওঠে, ভবিষ্যতেও উঠবে। তাহলে এটাকে কোনো টেন্সে বেঁধে রাখা যায় না। কিন্তু আমি আরো সহজে কি বলি জানেন? কোনো কিছুর বৈশিষ্ট্য মানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। কিরকম? ধরেন গাছ অক্সিজেন দেয়, এটা এর বৈশিষ্ট্য। টিচার স্টুডেন্টদের পড়ায়, এটা বৈশিষ্ট্য। তাহলে এগুলো প্রেজেন্ট ইনডিফিনাইট হবে। ধরেন আমি ভাত খাই, প্রেজেন্ট ইনডিফিনাইট, এটা আমার বৈশিষ্ট্য। আই ইট রাইস, আমি ভাত খাই। আর স্ট্রাকচার তো আপনি জানেন যে প্রেজেন্ট ইনডিফিনাইট মানে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, ভার্বটা প্রেজেন্ট হবে। তাহলে আই ইট রাইস, হি গোস টু স্কুল, সেই স্কুলে যায়, তাই না? এবার দেখেন প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা মানে কি জানেন? যেটা পারফেকশন, পারফেক্টলি ডান। বইতে লেখা থাকে যেটার কাজ পারফেক্টলি ডান কিন্তু তার ফল এখনো বিদ্যমান। আমি সহজে কি বলি জানেন? দেখুন, পাস্টের যত টেন্স আছে, পাস্টের যে 4টা টেন্স আছে, এই পাস্টের টেন্স, পাস্ট যেটা অতীত, সব তো ঘটে যায়, আর একটি টেন্সের কাজ শেষ হয়ে যায়, সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট। দেখুন, পাস্টের থেকে হুট করে তো আর প্রেজেন্টে আসা যায় না। তো এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে এমন একটা টেন্স যে হুট করে না এসে ধীরে ধীরে, যেমন একটা দিনের পরে যখন রাত আসে কি হয়? আস্তে আস্তে আস্তে, এটা গোধূলি থাকে না মাঝখানে, ওই প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে একটা গোধূলি। তাহলে সহজ কথা, পুরো 12টা টেন্সের মাঝখানে অতীত 4টা তো শেষই হয়ে যায়, আর একটি টেন্সের কাজ শেষ হয়ে যায়, প্রেজেন্ট পারফেক্ট। এখন এটা কেন প্রেজেন্ট? কারণ এটাকে বর্তমানের দিকে টেনে ধরা যায়। যেমন আমি ভাত খেয়েছি, দেখুন ভাত খাওয়া কিন্তু শেষ, কিন্তু মনে হচ্ছে না মাত্র শেষ হয়েছে, আমার পেটে এখনো খাবারটা আছে, আমাকে শক্তি দিচ্ছে, কিংবা আমার পেট খারাপও করে দিতে পারে, মানে তার ইম্প্যাক্ট কিংবা ইফেক্ট কিংবা ফলাফল এখনো বিদ্যমান। ধরেন আমি বললাম আমি একটি গাড়ি কিনেছি, কেমন যেন মনে হচ্ছে না? আমার ভিতরে খুব ভালো ফিল হচ্ছে, গ্যারেজে গাড়ি, নতুন গাড়ি, এরকম মনে হচ্ছে না? কিন্তু আপনি যদি বলেন আমি গাড়ি কিনেছিলাম, দেখুন তো অনেক দূরে মনে হচ্ছে, কেমন যেন গাড়ি কিনেছিলাম, দূরে ঠেলে দিচ্ছে না পাস্টে। কিন্তু আমি একটি গাড়ি কিনেছি, কেমন যেন এই মাত্র কিনেছেন। আমি ভাত খেয়েছি, মাত্র খেয়েছেন। কিন্তু আমি যদি বলি আমি ভাত খেয়েছিলাম, আপনার ক্ষুধাও লেগে যেতে পারে, কারণ কখন খেয়েছিলেন এটা তো আপনি বলেনি, অতীত, এটা দেখেন দূরে ঠেলে দিচ্ছে। কিন্তু একেবারে এটা শেষ, কিন্তু কাছে টেনে ধরেছেন, আমি ভাত খেয়েছি, আমি তাকে টাকা দিয়েছি, দিয়েছিলাম। দেখেন এই দুইটির মাঝখানে মানুষ একত্র করে ফেলে। আমি কাজটি করেছিলাম, এটা হলো পাস্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনাইট, যে আমি কাজটি করেছিলাম। আর আমি কাজটি করেছি, মাত্র শেষ হয়েছে, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট। তাহলে আমি কাজটি করেছি, তাহলে কি হবে? আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছি। আমি তাকে টাকা দিয়েছি, কি হবে? আই হ্যাভ গিভেন হিম মানি। এবার দেখেন, তাহলে আপনি যত টেন্স আছে, অর্থাৎ আমাদের প্রায় 8টা টেন্সের মতো কভার হলো। এবার আমাদের পরবর্তী টেন্স আমরা যেটা কথা বলবো সেটা হলো পাস্ট ইনডিফিনাইট। সেটা নিয়ে কিন্তু অলরেডি আমরা কথা বলেছি, যে আমি ভাত খেয়েছিলাম, আই অ্যাট রাইস,
আমি তাকে দেখেছিলাম, আই স হিম। কিংবা আপনি বললেন আমি সেখানে গিয়েছিলাম, আই ওয়েন্ট দ্যাট। দেখেন, আমি সেখানে গিয়েছি আর আমি সেখানে গিয়েছিলাম, কোনটা কাছে বলেন তো? আমি সেখানে গিয়েছিলাম। তো আমি সেখানে গিয়েছিলাম এটাও শেষ, আমি সেখানে গিয়েছি এটাও শেষ। তো গিয়েছি এটা হলো কাছে, আর গিয়েছিলাম একটু দূরে। তো আমি সেখানে গিয়েছিলাম এটা হলো পাস্ট ইনডিফিনাইট, যে আই ওয়েন্ট দেয়ার। কিন্তু আমি যদি বলি আমি সেখানে গিয়েছি, আই হ্যাভ গন দেয়ার। এবার দেখেন পরেরটা, পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স যেখানে আছে তার অর্থ কি? আপনার একটা পারফেকশন থাকবে, তাই না? তো এই জায়গার পারফেকশনটা কেমন জানেন? অতীতের একটি কাজের আগে কিংবা পরে অন্য কাজ হয়। যেমন ধরেন, পাস্ট ইনডিফিনাইট টেন্স এবং পাস্ট পারফেক্ট টেন্সের মাঝখানে কিন্তু আহামরি পার্থক্য নেই। ধরেন আপনি যদি বলেন আমি সেখানে গিয়েছিলাম, এটা যদি বলেন যে আই ওয়েন্ট দেয়ার, না বলে যদি আপনি বলেন আই হ্যাড গন দেয়ার, কোনো অর্থের পরিবর্তন নাই। তাহলে আলাদা কেন একটা টেন্স হলো পাস্ট পারফেক্ট? এটা হলো ওই যে একটার আগে পরে অন্য একটা হয়, কোনটা আগে ঘটেছে সেই পারফেকশন বের করতে হয়। যে আমরা ছোটবেলা থেকে একটা বাক্য দেখে আসতেছি যে ডাক্তার আসার আগে কিংবা পরে রোগী মারা যায়। এই সমস্ত জায়গায় আমরা পাস্ট পারফেক্টটা ব্যবহার করি। এখন ধরেন আমি বললাম যে সে আমাকে কল করার আগে আমি তাকে টাকা দিয়েছিলাম। তো এখানে প্রথমে কোন কাজটা ঘটেছে? আমি তাকে টাকা দিয়েছিলাম। তাহলে এটার হবে পাস্ট পারফেক্ট। তাহলে ওই যে সে আমাকে কল করেছিল, এটা কি হবে? পাস্ট ইনডিফিনাইট। কারণ এখানে দুইটি কাজ, এক হচ্ছে সে আমাকে কল করেছিল, দুই হলো আমি তাকে টাকা দিয়েছিলাম। তাহলে সে কল করার আগে আমি টাকা দিয়েছিলাম, তাহলে টাকাটা আমি আগে দিয়েছিলাম। তাহলে এটার হবে আই হ্যাড গিভেন হিম মানি বিফোর হি কল্ড মি। সে আমাকে কল করার আগে আমি তাকে টাকা দিয়েছিলাম। এখন ধরেন হলো কি, সে কল করার পরে আমি তাকে টাকা দিয়েছিলাম, তখন কি হবে? সে আমাকে আগে কল করেছিল, এটার তাহলে কি হবে? পাস্ট পারফেক্ট হবে। এবার আমি টাকা দিয়েছিলাম পাস্ট ইনডিফিনাইটে। তাহলে কথাটা কেমন হতে পারে? যে সে কল করার পরে আমি তাকে টাকা দিয়েছিলাম, তাহলে হবে আই গেভ হিম মানি আফটার হি কল্ড মি, হি হ্যাড কল্ড মি। তাহলে আই গেভ হিম মানি আফটার হি হ্যাড কল্ড মি। সে আমাকে কল দেওয়ার পরে আমি তাকে টাকা দিয়েছিলাম। তাহলে এই হলো পাস্ট পারফেক্ট টেন্স। এবার দেখুন পরের টেন্সটা পাস্ট ফিউচার ইনডিফিনাইট টেন্স। ফিউচার ইনডিফিনাইট দেখেন এই নামের মাঝখানে আছে কি? ভবিষ্যৎ। ফিউচার মানে ভবিষ্যৎ, আর ইনডিফিনাইট মানে সাধারণ। ধরেন আমি ঢাকা যাব, আমি ইংরেজি শিখব, আমি ভাত খাবো, নর্মাল কথা। ভবিষ্যতে যেটা নর্মালি হবে সেটা হলো ফিউচার ইনডিফিনাইট। যেমন আপনি বললেন যে আমি ভাত খাবো, আই উইল ইট রাইস। আমি তোমার সাথে দেখা করব, আই উইল মিট ইউ। আমি একটি গাড়ি কিনবো, আই উইল বাই আ কার। যে আমি একটা গাড়ি কিনবো। এবার দেখুন ফিউচার পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা একসাথে শিখবো। কেন জানেন? এই দুটি টেন্সেই পারফেক্ট শব্দটা আছে, এটা মানুষ একত্র করে ফেলে। যেমন পাস্ট ইনডিফিনাইট এবং পাস্ট পারফেক্ট মানুষ এক করে ফেলে। তো দেখুন আপনাকে আমি দুইটি কথা বলতেছি, দুইটি বাক্য বলতেছি, সেটার মাঝখানেই আপনি বুঝে যাবেন যে কোনটা ফিউচার পারফেক্ট টেন্স এবং কোনটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ধরেন আমি বললাম আমি 3 দিনের মধ্যে আমি ইংরেজি শিখব। 3 দিনের মধ্যে আমি ইংরেজি শিখব। আবার আমি বললাম আমি 3 দিন ধরে ইংরেজি শিখব। দেখুন দুইটি বাক্যেই কিন্তু 3 দিন একটা নির্দিষ্ট পারফেক্ট টাইম আমি দিয়ে দিলাম। তাহলে দেখেন আমি 3 দিনের মধ্যে ইংরেজি শিখব, এটা মানে কি 2 দিনেও শেষ হয়ে যেতে পারে, জাস্ট আমি একটা পারফেক্ট টাইম দিয়েছি। তাহলে এটা হলো ফিউচার পারফেক্ট। কিন্তু দেখেন আমি যদি বলি 3 দিন ধরে আমি ইংরেজি শিখবো, এখানে আমার কোনো বিশ্রাম নেই, এটা কন্টিনিউয়াস চলতেই থাকবে, এটা থামার কোনো জায়গা নেই, কন্টিনিউয়াস প্রসেসে চলবে।
তাহলে আমি 3 দিনের মধ্যে ইংরেজি শিখবো, এটার ইংরেজি কি? ফিউচার পারফেক্টে আই উইল হ্যাভ লার্ন ইংলিশ উইদিন 3 days, যে 3 দিনের মধ্যে আমি ইংরেজি শিখবো। কিন্তু আমি যদি বলি 3 দিন ধরে আমি ইংরেজি শিখবো, যেটা চলমান থাকবে, আবার 3 দিন বলেছি পারফেক্ট, তার মানে আই উইল হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 3 days, যে আমি 3 দিন ধরে ইংরেজি শিখবো। এখন ধরেন আপনি যদি বলেন 5 বছরের মধ্যে আমি একটা বাড়ি করব, এটা হলো ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে আই উইল হ্যাভ বিল্ড এ বিল্ডিং কিংবা আই উইল হ্যাভ মেড এ বিল্ডিং উইদিন 3 কিংবা উইদিন 5 years, যে আমি 5 বছরের মধ্যে একটি বাড়ি করব। কিন্তু আপনি যদি বলেন 5 বছর ধরে আমি একটি বাড়ি করব, এটা 5 বছর পারফেক্ট তো আছে, আবার চলতে থাকবে, কন্টিনিউয়াসও আছে। তার মানে আই উইল হ্যাভ বিন বিল্ডিং অর মেকিং এ বিল্ডিং ফর 5 years, আমি 5 বছর ধরে একটি বাড়ি করতে থাকবো। আশা করি প্রত্যেকটা টেন্স কিংবা প্রত্যেকটা ফিল আপনার একটা থেকে একটা আলাদা। তাহলে আপনি এই কথাটা কিংবা এই অনুভবটা আমি কোন টেন্সে দিব এটা জানেন, আবার আপনি প্রত্যেকটা টেন্সের স্ট্রাকচার জানেন 4টি কথায়। তার মানে আপনি এখন আপনার মনে যা আসে আপনি সেটা ইংরেজিতে বলতে পারবেন। এখন আমরা এটা প্র্যাকটিস করব, কিভাবে আমরা একটা বাক্যকে ইংরেজিতে নিতে পারি। দেখুন, প্রথম বাক্যটা তারা বাজারে যাচ্ছে। দেখুন, আপনাকে যদি এটা বলা হয় তারা বাজারে যাচ্ছে, কেমন যেন চোখ বন্ধ করলে মনে হয় না তারা হাঁটতেছে বাজারের দিকে কিংবা রিক্সা যাচ্ছে, চলমান অবস্থায় মনে হচ্ছে না? তাহলে এটা কন্টিনিউয়াস তো শিওর। এখন তারা বাজারে যাচ্ছে, এটা প্রেজেন্ট না, এখনই না, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি হবে? বি ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে আমি যা। তাহলে তারা বাজারে যাচ্ছে মানে কি? দে আর গোয়িং টু মার্কেট কিংবা দে আর গোয়িং টু দ্য মার্কেট, তারা বাজারে যাচ্ছে। পরেরটা দেখুন, আপনি বললেন আমি ভাত খেয়েছি। তাহলে আমি ভাত খেয়েছি, এটা কি? প্রেজেন্ট পারফেক্ট। এখন প্রেজেন্ট পারফেক্ট কেন? কারণ দেখেন, মাত্র খাওয়া শেষ হয়েছে, তাহলে এখনো আমার পেট ভর্তি, তাহলে প্রেজেন্ট পারফেক্ট না, যেটা শেষ তার ফল আছে। তাহলে আপনি বলবেন আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। কিন্তু এটা যদি বলতো আমি ভাত খেয়েছিলাম, এটা তাহলে অতীত হয়ে গেল না, পাস্ট ইনডিফিনাইট, আই অ্যাট রাইস। তাহলে এখানে যেহেতু আমি ভাত খেয়েছি, মাত্র শেষ হয়েছে, আমার বলতে হবে আই হ্যাভ ইটেন রাইস। পরেরটা দেখুন, আমি 10 মিনিট ধরে টিভি দেখতেছি। দেখুন, টিভি দেখতেছি, এখন আপনি চোখ বন্ধ করলে দেখেন না কেমন যেন মনে হয় আমার সামনে টিভি কিছু একটা চলতেছে, আমি দেখতেছি, কন্টিনিউয়াস তো শিওর। এখন 10 মিনিট ধরে আপনি পারফেক্ট একটা টাইমও দিয়ে দিয়েছেন, তাহলে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আপনার কি বলতে হবে? আমি 10 মিনিট ধরে টিভি দেখতেছি। আই হ্যাভ বিন ওয়াচিং টেলিভিশন ফর 10 মিনিটস, যে আমি 10 মিনিট ধরে টিভি দেখতেছি। পরেরটা দেখুন, আমি ঢাকা যাব। নর্মাল না যে ভবিষ্যতে আমি যাব ঢাকায়, তাহলে ফিউচার ইনডিফিনাইট, নর্মাল যেহেতু সাধারণত ইনডিফিনাইটই হয়, তাহলে আই উইল গো টু ঢাকা, আমি ঢাকা যাব। এরপরটা দেখেন, তখন আমি বই পড়তেছিলাম। তাহলে একটু চোখ বন্ধ করে দেখেন তো, কেমন যেন অতীতে একটা চলমান জিনিস ছিল, বই আমার সামনে, আমি কোনো এক ভাবে আমি বই পড়তেছি, তাহলে কন্টিনিউয়াস না, চলমান না অতীতে? তাহলে দেন আই ওয়াজ রিডিং বুকস, যে তখন আমি বই পড়তেছি। এরপরটা দেখেন, আমরা সেখানে গিয়েছিলাম। এটা দেখেন অতীতের ঘটনা না, নর্মাল ঘটনা না? অতীতের নর্মাল ঘটনা মানে কি? পাস্ট ইনডিফিনাইট। তাহলে আমরা সেখানে গিয়েছিলাম কি হবে? উই ওয়েন্ট দেয়ার, আমরা সেখানে গিয়েছিলাম। পরেরটা দেখেন, আমরা প্রতিদিন ক্লাসে নতুন কিছু শিখি। তাহলে এটা একটা আপনার নর্মাল ঘটনা না, আপনার সম্পর্কে বলা হচ্ছে না, যেটা প্রত্যেক দিন ঘটে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট। তাহলে কি হবে? আমরা প্রতিদিন ক্লাসে নতুন কিছু শিখি। এখানে দেখেন প্রতিদিন এবং ক্লাসে, এটা একটা অতিরিক্ত তথ্য, এটা বাদ দিয়ে দেন। দেখেন প্রতিদিন ক্লাসে, এটা একটা অতিরিক্ত তথ্য, এটা আপাতত এটা নিয়ে ভাবার কিছু নেই। তাহলে মেইন বাক্য কি? আমরা নতুন কিছু শিখি।
তাহলে উই লার্ন সামথিং নিউ, তাহলে উই লার্ন সামথিং নিউ, তাহলে প্রতিদিন এভরিডে। আর ক্লাসে মানে কি? ইন দ্য ক্লাস, ক্লাস মানে ক্লাস, কিন্তু ক্লাসে ইন দ্য ক্লাস, তাহলে উই লার্ন সামথিং নিউ এভরিডে ইন দ্য ক্লাস। এখন এই এভরিডে এবং ক্লাসে এটা অতিরিক্ত তথ্য না, এটাকে আপনি যে কোনো জায়গায় নিতে পারেন। আপনি যদি বলেন যে এভরিডে উই লার্ন সামথিং নিউ ইন দ্য ক্লাস, কোনো সমস্যা নেই। কিংবা আপনি যদি ক্লাসেও আগে আনতে চান যে ইন দ্য ক্লাস উই লার্ন সামথিং নিউ ইন এভরিডে, কোনো সমস্যা নেই, অর্থ এক। কারণ এখানে আপনি অতিরিক্ত একটা তথ্য দিচ্ছেন যে কখন শিখে? প্রতিদিন। কোথায় শিখে? ক্লাসে। তাহলে এটা যেহেতু অতিরিক্ত তথ্য, এটাকে আপনি যে কোনো জায়গায় নিতে পারেন। এবার দেখেন পরেরটা, তারা টিভি দেখতেছে, তাহলে এখনই দেখতেছে না, চলমান না, তাহলে দে আর ওয়াচিং টেলিভিশন, প্রেজেন্ট কন্টিনিউয়াস, দে আর ওয়াচিং টেলিভিশন। পরেরটা দেখেন, আমি ঢাকায় একটি বাড়ি তৈরি করেছি। দেখেন বাড়ি তৈরি করা শেষ না? এটা মনে হচ্ছে না যে খুব ভালো লাগতেছে না? আপনার একটা বাড়ি আছে, মাত্র শেষ হয়েছে, তার ফলাফল আছে, আপনি দেখতেছেন আপনার বাড়ির সামনে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট হবে না? এখন এটা প্রেজেন্ট ইনডিফিনিট হতে পারতো, কিরকম? আমি ঢাকায় একটি বাড়ি তৈরি করেছিলাম, দেখেন একটু দূরে, অতীত, তাহলে ওটা হতো পাস্ট ইনডিফিনিট। কিন্তু আমি ঢাকায় একটি বাড়ি তৈরি করেছি, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট। আই হ্যাভ মেড আ বিল্ডিং ইন ঢাকা, যে আমি ঢাকায় একটি বাড়ি তৈরি করেছি। এরপর এটা দেখেন, আমি 3 ঘন্টা ধরে বই পড়তেছি কিংবা পড়ছি, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস না? পারফেক্ট একটা টাইম দিয়ে দিলাম 3 ঘন্টা, এখনো চলতেছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আই হ্যাভ বিন রিডিং বুকস ফর 3 আওয়ার্স, যে আমি 3 ঘন্টা ধরে বই পড়তেছি। পরেটা দেখুন, আমি 5 দিনের মধ্যে তোমার টাকা ফেরত দিব, একটা নির্দিষ্ট টাইম দিয়ে দিয়েছেন না? তাহলে ফিউচারে পারফেক্ট হবে না? এখন দেখেন, এখন এই জিনিসটাকে আপনি যদি বলতে চান তাহলে কি বলবেন? যে 5 দিনের মধ্যে, এটা একটা অতিরিক্ত তথ্য না? এই টাকা আপনি 2 দিনের মধ্যেও দিয়ে দিতে পারেন না? তাহলে পারফেক্ট না? কন্টিনিউয়াস তো না, চলতে তো থাকবে না। আপনি একটা নির্দিষ্ট টাইম দিয়ে দেবেন, 5 দিনের মধ্যে আমি তোমার টাকা দেবো, তার যে কোনো সময় দিয়ে দিতে পারেন, কিন্তু পারফেক্ট একটা টাইম আছে। কিন্তু আপনি যদি কিস্তি দেন, ধরেন আপনি বললেন কি আমি 5 দিন ধরে তোমার টাকা দিতে থাকবো, এটা হলো পারফেক্ট টাইমও আছে আবার কন্টিনিউয়াস আছে। কিন্তু এখানে বলছেন আমি 5 দিনের মধ্যে তোমার টাকা ফেরত দিব কিংবা দিয়ে দিব, এটা হলো ফিউচার পারফেক্ট। তাহলে 5 দিনের মধ্যে যেহেতু অতিরিক্ত তথ্য, এটা প্রথমেও দিতে পারেন, লাস্টেও দিতে পারেন। আপনি বলতে পারেন যে 5 দিনের মধ্যে দিয়ে শুরু যদি করেন, যে উইদিন 5 days আই উইল হ্যাভ গিভেন অর রিটার্ন ইউর মানি, যেহেতু ফেরত দেওয়া আছে, রিটার্ন। পরেরটা দেখুন, তারা খবরটি পেয়েছে, তাহলে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট না? দেখেন তারা খবরটি পেয়েছিল, এটা হলো পাস্ট, আর তারা খবরটি পেয়েছে, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট। দেখেন তারা খবরটি পেয়েছিল একটু অতীত, আর তারা খবরটি পেয়েছে, তাদের মধ্যে হয়তো বা ভালো সংবাদ পেলে ভালো লাগতেছে, খারাপ সংবাদ পেলে খারাপ লাগতেছে, তার একটা ফলাফল আছে, মাত্র পেয়েছে। তাহলে তারা খবরটি পেয়েছে, কোনটা হবে? প্রেজেন্ট পারফেক্ট। দে হ্যাভ গট দ্য নিউজ, দে হ্যাভ গট দ্য নিউজ, অর্থাৎ তারা খবরটি পেয়েছে। পরেরটি দেখুন, আমি এবিসি স্কুলে 10 বছর যাবত পড়াচ্ছি, এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কেন? 10 বছর যাবত পড়াচ্ছি, একটা নির্দিষ্ট টাইম দিয়ে দিলাম, পারফেক্ট টাইম দিয়ে দিলাম, এবং এখনো পড়াচ্ছি, চলমান। তাহলে আমি এবিসি স্কুলে 10 বছর যাবত পড়াচ্ছি, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে দেখুন এবিসি স্কুলে, এটা একটা অতিরিক্ত তথ্য না? বাদ দিয়ে দেন। দেখেন 10 বছর যাবত, এটাও একটা অতিরিক্ত তথ্য না? বাদ দিয়ে দেন। তাহলে মোট বাক্যটা হচ্ছে আমি পড়াচ্ছি, যেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে বলতে হবে। কিরকম? আই হ্যাভ বিন টিচিং, এখন অতিরিক্ত তথ্য দেন, অ্যাট এবিসি স্কুল, কতদিন ধরে? ফর 10 years। এখন আপনি অ্যাট এবিসি স্কুল আগেও আনতে পারেন, অতিরিক্ত তথ্য, অ্যাট এবিসি স্কুল আই হ্যাভ বিন টিচিং ফর 10 years, যে 10 বছর যাবত আমি এবিসি স্কুলে পড়াচ্ছি। পরেরটা দেখুন, আমি একটি দামি গাড়ি কিনেছি,
দেখুন কেনা শেষ না, মনে হচ্ছে না নতুন একটা গাড়ি আমার গ্যারেজে, তাহলে এটা কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কিন্তু এটা পাস্ট ইনডিফিনিট হতো কি হলে, যে আমি একটা নতুন গাড়ি কিনেছিলাম, কিন্তু আপনি বলেছেন কিনেছি, মাত্র কিনেছি, এই তো রিসেন্ট। তাহলে আমি একটি দামি গাড়ি কিনেছি, এটা প্রেজেন্ট পারফেক্ট কি হবে বাক্য করলে? আই হ্যাভ বট অ্যান এক্সপেন্সিভ কার, যে আমি একটি দামি গাড়ি কিনেছি। পরেরটি দেখুন, সে তখন ভাত খাইতেছিল। তাহলে দেখুন, সে ভাত খেয়েছিল, এটা হলো পাস্ট ইনডিফিনিট, নর্মাল কথা, কিন্তু খাইতে ছিল, একটা ভিডিও চিত্র আসে না ব্রেনে, চলমান, তাহলে কি হবে? দেন, দেন তখন কথাটা অতিরিক্ত, তাহলে কি হবে? দেন হি ওয়াজ কিংবা শি ওয়াজ ইটিং রাইস, এটা বলতে পারেন। তাহলে দেখুন এরকম অজস্র বাক্য আমরা করে থাকি কিংবা করব, এগুলো আপনি প্র্যাকটিস করুন এভাবে যেভাবে আপনাকে শেখানো হলো। আমি আশা করি এই ক্লাসটির পরে আপনি যদি এটা বুঝে থাকেন, যে কোনো বাক্য আপনার জন্য এখন খুব ইজি ইংরেজিতে কনভার্ট করার জন্য। আমাদের এই কোর্সটা আমরা এরকমভাবেই ভাগ করে থাকি। প্রথমে বেসিকটাকে ডেভেলপ করে কিভাবে একটা বাক্যকে তৈরি করা হয়, সেই বাক্যটাকে কিভাবে নেগেটিভ করা হয়। দেখুন সবসময় আপনি বললেন যে আমরা আগামী বছর ইউরোপ ভ্রমণ করব, এরকম বললে তো হয় না। অনেক সময় তো বলেন আমরা আগামী বছর ইউরোপ ভ্রমণ করব না, কিংবা আপনি বলতে পারেন আমরা কি আগামী বছর ইউরোপ ভ্রমণ করব। তার মানে একটা বাক্যকে আপনি নর্মাল ট্রান্সলেশন করতে পারেন, সেটাকে নেগেটিভ করতে পারেন, প্রশ্ন করতে পারেন, কিংবা সেটা ভয়েস আকারে থাকতে পারে যে আমি তোমাকে টাকা দিব, এটা না বলে তোমাকে টাকা দেওয়া হবে, সেটা আমরা স্টেপ বাই স্টেপ শেষ করি। এই সমগ্র কিছু করার পরে যখন একটা মানুষ তার বাক্যটাকে, একটা সিঙ্গেল বাক্যকে যখন তারা ট্রান্সলেশন করতে পারে, তারপরের 12টা ক্লাসে, প্রথম 12টা ক্লাসে আমরা এটা শিখাই, তারপরের 12টা ক্লাসে অনেকগুলো বাক্য জড়ো করে, যেমন আমাদের একটা কথোপকথন হয়, ধরেন একটা নিউজ পেপারের একটা কলামের মতো যখন হয়, সেটাকে ট্রান্সলেশন করা শেখাই, মুখস্থ না, বুঝে বুঝে কেন হয়, কিভাবে হয়, কোন টেন্সে যায়, এটাকে প্যাসিভ করব নাকি অ্যাক্টিভ করব, কেন করব। এখন এগুলো আপনার যদি বোঝেন, এগুলো আপনার স্বাধীনতায় চলে যাবে, আপনি এখানে স্বাধীন, যে কোনো জিনিস আপনি তৈরি করতে পারবেন। আর যদি মুখস্থ করেন সারা জীবন, এর কাছে আপনি পরাধীন, তখন আপনি একটা ভাষায় কথা বলেও মজা পাবেন না। আর এই ভয় কিংবা এই মজার অভাব আমাদের অধিকাংশ মানুষের কাছেই আছে। কেন? কারণ আমরা প্রত্যেকটা জিনিস মুখস্থ করে বুঝতে চাই না। আমি আশা করি এটা বুঝতে পেরেছেন যে প্রত্যেকটা জিনিস একটা সিস্টেমেটিক ওয়েতে আগায়, এবং সমস্ত সিস্টেম ওই 4টি রুলসের মাঝখানে আবদ্ধ আছে। এরপরে আমরা কি করি, পরবর্তী 12টা ক্লাসে আমরা ফেস টু ফেস কনভারসেশন করাই। কারণ একটা মানুষ ছোট ছোট বাক্য তৈরি করতে পারে, অনেকগুলো বাক্যকে এক করে তার মনের কথা কনভারসেশন আকারে কিংবা প্যাসেজ আকারে বলতে পারে। তাহলে এখন তার বাকি থাকলো কি? ফেস টু ফেস কমিউনিকেশন কিংবা স্পিকিং। সেটা আমরা লাস্ট 12টা, টোটাল 36টা ক্লাসে আমাদের স্পোকেন কোর্সটাকে আমরা সাজিয়ে থাকি স্কুলে। তো আশা করি আপনাদের ক্লাসটা ভালো লেগেছে। এই ক্লাসটা বারবার দেখুন, আমি আবারও বলতেছি, বাকি সমস্ত কিছু বাদ দেন। যখন এইগুলো আপনার আয়ত্তে আসবে, তার মানে আপনার 50 ও না 80% আপনার কাভার হয়ে গেল। বাকিটা হলো আপনাকে কিভাবে সজ্জিত করবেন, কত সুন্দর করবেন, এটা হলো আপনার বিল্ডিং এর পুরো ফান্ডামেন্টালস, মানে পিলার্স। তো যখন আপনার বিল্ডিংটাকে আপনি উঠিয়ে দিলেন, এখন ইন্টেরিয়র ডিজাইন আপনি কিভাবে করবেন, কত সুন্দর করে আপনার কথাটাকে সাজাবেন, বাকিগুলো আপনার সেটা সাহায্য করবে। তো আমাদের এরকম আরো ভালো ভালো ভিডিও দেখার জন্য কিংবা ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, এবং আমাদের ফেসবুক পেজকে লাইক করে রাখুন, যাতে আমাদের নতুন ভিডিও যখনই আমরা নিয়ে আসি, আমরা প্রত্যেক সপ্তাহে 2-3টা ভিডিও আপলোড দিব, যদি সবকিছু ঠিক থাকে। তো আশা করি এটা আপনাদের অনেক উপকারে আসবে। আমাদের অফিসের ঠিকানা সাভারের পল্লী বিদ্যুৎ বাস স্ট্যান্ড এর একতা ভবনের লিফটের 3 অর্থাৎ 4 তলায়। কোনো এক শুক্রবারে হয়তো বা আপনাদের সাথে দেখা হলেও হতে পারে, কারণ আমরা প্রত্যেক শুক্রবারে বিকাল 5টার সময় ফ্রি ক্লাসের আয়োজন করে থাকি। তো
ধন্যবাদ এত মনোযোগ দিয়ে আমাদের ক্লাসটা দেখার জন্য। আশা করি পরবর্তী কোনো ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। ধন্যবাদ।